শুধু ৪৫ দেশ থেকে আসতে চলেছে ৪৫ কোটিরও বেশি মানুষ। হতে চলেছে ওয়ার্ল্ড লার্জেস্ট পিসফুল রিলিজিয়াস গ্যাদারিং। কেন কি আসতে চলেছে মহাকুম্ভ 2025। কুম্ভ মেলা কোথায় হয়? এই কুম্ভ শব্দ কোথা থেকে এসেছে? শুধু ১২ বছরেই বা কেন হয়? কোথায় কোথায় কখন কখন হয়? এত মানুষ কেন বা কিসের টানেই বা চলে আসেন? আর কি বা আছে এর অজানা গল্প এবং অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন? আস্থার মহাসাগর হলো এই কুম্ভ মেলা, যেখানে পুরো দুনিয়া সব থেকে বড় রিলিজিয়াস ক্রাউডসকে একত্রিত করে। এটা এত বড় হয় কি দুনিয়ার কয়েক দেশের জনসংখ্যা থেকে বেশি ভিড় আস্থার নামে নদীতে স্নান করার জন্য আসেন। এটা এত বড় হয় মোক্ষ লাভের জন্য বেরোনোর ভিড়কে ম্যানেজ করতে একটা টেম্পোরারি শহর বানাতে হয়, হাজার হাজার তাঁবু দিতে হয়, কয়েক কিলোমিটার পর্যন্ত রাস্তা বানানোর প্রয়োজন হয়, ব্রিজ বানানোর প্রয়োজন হয়। এটা এত বড় হয় কি কোটি কোটি মানুষের এই ভিড় স্পেস থেকে দেখা যায়। আপনারা এটার ইম্পর্টেন্টের আন্দাজ এই কথা থেকে লাগাতে পারেন যে কুম্ভ মেলা ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটিতে অন্তর্ভুক্ত আছে। তো চলুন আজ আমরা এই মেলার সম্পর্কে একসাথে জানি। কুম্ভ শব্দটির অর্থ হল কলস। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। সেই অমৃতের কুম্ভ থেকে পড়ে থাকা কয়েকটি বিন্দু গঙ্গা, যমুনা, গোদাবরী এবং শিপ্রা নদীতে পড়ে। এই নদীগুলোই কুম্ভ মেলার জন্য পবিত্র স্থান হয়ে ওঠে। কুম্ভ মেলার সম্পর্কে জানতে হলে আপনাদের প্রথমে এই মেলার সাথে জুড়ে থাকা পৌরাণিক গল্পের সম্পর্কে আগে জানতে হবে। দুর্বাসা মুনি ছিলেন এক অতি ক্রোধী এবং তপস্বী ঋষি। তাঁর জীবন ব্রহ্মচর্য, কঠোর তপস্যা এবং আধ্যাত্মিকতার জন্য বিখ্যাত। তবে তাঁর ক্রোধের জন্য তিনি পরিচিত ছিলেন। একদিন তিনি মন্দিরের পুজো শেষ করে স্বর্গলোকের দিকে যান। স্বর্গলোকের দিকে যাবার সময় তাঁর সাথে ইন্দ্রদেবের দেখা হয়। ইন্দ্রদেব, যিনি স্বর্গের রাজা এবং দেবতাদের নেতা, তখন ঐশ্বরিক হাতির পিঠে বসেছিলেন। দুর্বাসা মুনি তখন তার গলায় থাকা এক পবিত্র মালা ইন্দ্রদেবকে উপহার হিসেবে দেন। যে মালাটি ছিল অত্যন্ত পবিত্র এবং ঐশ্বরিক। দুর্ভাগ্যবশত ইন্দ্রদেব সেই মালাটির গুরুত্ব বুঝতে পারেননি এবং উপেক্ষা করে তা হাতির গলায় রাখেন। ঐরাবত সেই মালাটিকে মাটিতে ফেলে দেয় এবং পায়ের তলায় চেপে ধ্বংস করে ফেলে। ইন্দ্রদেবের এই ব্যবহার থেকে দুর্বাসা মুনি প্রচণ্ড ক্রুদ্ধ হন। তিনি এটিকে দেবতাদের অহংকার এবং অবজ্ঞা হিসেবে ব্যাখ্যা করেন। ক্রুদ্ধ অবস্থায় তিনি ইন্দ্রদেব এবং সমগ্র দেবতাদের অভিশাপ দেন। দেবতারা তাদের সকল ঐশ্বর্য, শক্তি এবং স্বর্গীয় প্রভাব হারাবে। তাদের কাছ থেকে সমস্ত সুখ, শান্তি এবং সমৃদ্ধি চলে যাবে। এই অভিশাপের ফলে স্বর্গলোক দুর্বল হয়ে পড়ে। দুর্বাসা মুনির অভিশাপ কার্যকর হতে শুরু করলে দেবতারা তাদের সমস্ত ঐশ্বর্য এবং শক্তি হারায়। এই সুযোগ দেখে অসুররা স্বর্গ আক্রমণ করে এবং স্বর্গ দখল করে নেয়। অসুরদের নেতৃত্বে ছিল বালি এবং অন্যান্য শক্তিশালী দানবরা। দেবতারা তখন স্বর্গ থেকে বিতাড়িত হয়ে মর্তে আশ্রয় নেয়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু তখন সমাধানের পথ দেখান। দেবতা আর অসুরদের একত্রে সমুদ্র মন্থন করতে হবে। সমুদ্র মন্থন থেকে অমৃত প্রাপ্তি হবে। অমৃত পান করলে দেবতারা তাদের শক্তি এবং ঐশ্বর্য পুনরুদ্ধার করতে পারবে। এই সমুদ্র মন্থনে মন্দার পর্বতকে মন্থনের দণ্ড হিসেবে ব্যবহার করা হয়। বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করা হয়। আর কচ্ছপ অবতারে বিষ্ণু সমুদ্রের তলায় পর্বত ধরে রাখেন। সমুদ্র মন্থন থেকে 14টি গুরুত্বপূর্ণ রত্ন এবং বস্তু বের হয়। এগুলোকে রত্নসমূহ বা অমৃত কলসের ফল বলা হয়। প্রথমে বের হয় হলাহল বিষ। এটি এতটাই বিষাক্ত ছিল যে এটি পুরো জগৎ ধ্বংস করে দিতে পারত। ভগবান শিব এটিকে পান করেন এবং তাঁর গলায় ধারণ করেন, যার ফলে তার নাম হয় নীলকণ্ঠ। তারপর বেরোয় কামধেনু গাই, ঐরাবত হাতি, কল্পবৃক্ষ, অপ্সরা রম্ভা, মাতা লক্ষ্মী, শঙ্খ, পারিজাত বৃক্ষ, সারং ধনুষের মতো আলাদা আলাদা জিনিস। আর অবশেষে বেরোয় অমৃতের কলস। এই অমৃতের কলস বেরিয়ে আসার পর দেবতারা আনন্দিত হন, কারণ এটি তাদের অমরত্ব এবং অবিনাশী শক্তি প্রদানের প্রতীক। কিন্তু এখান থেকেই সমস্যাটা শুরু হয়। অমৃতটি একদিকে দেবতাদের জন্য ছিল আর অন্যদিকে অসুররা তার জন্য লোভী হয়ে উঠেছিল।
দেবতারা এই অমৃত পান করলে তাতে তাদের শক্তি ফিরে আসবে, তবে অসুররা যদি অমৃত পান করত তাহলে তাদের ক্ষমতা অসীম হয়ে যেত। অমৃতের কলস নিয়ে সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। দেবতাদের এবং অসুরদের মধ্যে এক তীব্র যুদ্ধ শুরু হয়। কিন্তু এখানে ভগবান বিষ্ণু একটি অবতারে আবির্ভূত হন মোহিনী রূপে। মোহিনী রূপে ভগবান বিষ্ণু অসুরদের মনকে বিভ্রান্ত করেন। তার রূপ ও মাধুর্য অসুরদের আকর্ষণ করে এবং তারা মনে করে তিনি তাদের পক্ষের। মোহিনী দেবী দেবতাদের সাহায্য করতে আসেন এবং অমৃতের কলসটি দেবতাদের হাতে তুলে দেন। মোহিনী দেবী অসুরদের সামনে এসে তাদের বলেন দেবতারা সত্যি যোগ্য অমৃত গ্রহণের জন্য। তার মায়াবী রূপ এবং কথার প্রভাবে অসুররা বিভ্রান্ত হয়ে পড়ে এবং অমৃতের ভাগ পাওয়ার সুযোগটি হাতছাড়া করে। ভগবান বিষ্ণু মোহিনী রূপে দেবতাদের জন্য অমৃতটি ভাগ করে দেন। দেবতারা প্রথমেই অমৃত পান করেন, যার ফলে তাদের পুনরায় শক্তি ফিরে আসে। অপরদিকে অসুররা মোহিনীর রূপের মায়া দেখে মিথ্যা আশা নিয়ে বসে থাকে, কিন্তু তারা অমৃত পান করতে পারে না। অসুররা যখন বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে, তখন তারা রেগে যায় এবং এই সবের চক্করে একটি যুদ্ধ শুরু হয়, যেটা 12 দিন পর্যন্ত চলছিল। এই যুদ্ধের সময় ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত কলসটিকে উঠালেন এবং এটিকে নিয়ে পালিয়ে যান। এখন অসুররা পড়ল জয়ন্তের পেছনে। যুদ্ধ কিন্তু চলছিল, আর এই 12 দিনের মাঝে মাঝে কলসটিকে মর্তে মানে পৃথিবীর 4 আলাদা আলাদা জায়গায় লুকাতে হয়েছিল। তো তিনি এই 4 আলাদা আলাদা জায়গায় কুম্ভটিকে রেখেছিলেন। সেটা হচ্ছে গঙ্গা নদীর কিনারায় হরিদ্বারে, শিপ্রা নদীর কিনারায় উজ্জয়নে, গোদাবরী নদীর কিনারায় নাসিক এবং গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে। যখন যখন এই কুম্ভটিকে ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত তুলেছিলেন আর রেখেছিলেন, তখন অমৃতের কলস থেকে কিছু অমৃতের ফোঁটা পৃথিবীর এই 4টি স্থানে মানে গঙ্গা, যমুনা, গোদাবরী এবং শিপ্রা নদীতে পড়ে। অমৃত পড়ার ফলে এই নদীর সমস্ত জল অমৃতের মতন হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে প্রতি 12 বছরেই বা কেন এই মেলা লাগানো হয়? অ্যাকচুয়ালি দেবতা আর অসুরদের লড়াই 12 দিন পর্যন্ত চলছিল, আর 12 দিন লেগে গেছিল জয়ন্তকে অমৃত কলস নিয়ে স্বর্গলোকে পৌঁছাতে। তার জন্য কুম্ভও 12টাই হয়। এর মধ্যে 4টি কুম্ভ মর্তে মানে পৃথিবীতে আছে, আর 8টি কুম্ভ দেবলোকে। এটা মানা হয় কি দেবতাদের একদিন সেটা মর্তে মানে পৃথিবীতে 1 বছরের সমান। ওদের ওই 12 দিনের যুদ্ধের 12 দিন হচ্ছে আমাদের পৃথিবীর 12 বছর। আর এই জন্যই এই 12 বছরে একবার কুম্ভ মেলা হয়। মানে এটাও বলা যেতে পারে প্রতি 3 বছরে এই 4 জায়গায় কুম্ভ মেলার আয়োজন করা হয়। কুম্ভ মেলা 4 প্রকারের হয়: অর্ধকুম্ভ, কুম্ভ, পূর্ণ কুম্ভ আর মহাকুম্ভ। কুম্ভ মেলা প্রয়াগরাজ ছাড়া হরিদ্বার, নাসিক আর উজ্জয়নেও লাগানো হয়। এই মেলা প্রতি 12 বছরে অর্গানাইজ করা হয়। এর জন্য এই জায়গাগুলিকে প্রতি পার্টে বাছা হয়। অর্ধ কুম্ভ মেলা এই জন্য লাগানো হয় কারণ এটি কুম্ভ মেলার আধা চক্র বলে মানা হয়। এই জন্য এটিকে প্রতি 6 বছর অন্তর পালন করা হয়। এমনিতে অর্ধ কুম্ভ মেলা 2টি জায়গায় লাগানো হয়, হরিদ্বার আর প্রয়াগরাজে। আর ওইখানে ওই 12 বছর পর উদযাপন করা প্রয়াগরাজের কুম্ভ মেলাকেই পূর্ণ কুম্ভ মেলা বলা হয়। পূর্ণ কুম্ভ মেলা কেবলমাত্র প্রয়াগরাজের সঙ্গম তটে অর্গানাইজ করা হয়। মানে 2025-এর প্রয়াগরাজের উদযাপন হওয়া মেলা কেবল এটি কুম্ভ মেলা নয়, এটি পূর্ণ কুম্ভ মেলাও। এর আগের কুম্ভ মেলা 2013-তে প্রয়াগরাজেই অর্গানাইজ করা হয়েছিল। এই পূর্ণ কুম্ভকে অনেক শুভ মানা হয়। এইভাবে 144 বছর পর যে কুম্ভ মেলা লাগে ওইটাকে বলা হয় মহাকুম্ভ। মানে হলো 12টা পূর্ণ কুম্ভের পর একটা মহাকুম্ভ আসে এবং এটা শুধু প্রয়াগরাজেই অর্গানাইজ করা হয়। এই মহাকুম্ভ 144 বছর পর হয়, তাই এটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ রাখে ভক্তদের জন্য। প্রয়াগরাজের লাগানো কুম্ভ মেলাকে খুব ইম্পর্টেন্ট মেলা এই কারণে বলা হয় কারণ এখানে 3 নদীর সঙ্গম স্থল আছে, তাই অন্য 3 শহরের তুলনায় এখানে ভক্তরা বেশি সংখ্যায় আসেন। যখন ওই আলাদা আলাদা জায়গায় ওই কুম্ভ রাখা হয়েছিল, ওখানে মানা হয় কি ওই তিথিতে ওই সময় অমৃতরূপী শক্তি এই 4 স্থলে পবিত্র নদীর জলে প্রকট হয়। আর এরই জন্য কোটি কোটি মানুষ জন্ম মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওই জলকে পান করতে আর ওই নদীতে স্নান করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন। স্পেশালি প্রয়াগের মানে হচ্ছে যজ্ঞ, বলিদান আর তপস্যা স্থান। এখানে 3টি নদী মিলিত হয়, গঙ্গা, যমুনা আর মা সরস্বতী। আর এই 3 নদী যখন মিলিত হয় তখন একে বলা হয় ত্রিবেণী সঙ্গম। আর এই প্রয়াগরাজ তীর্থরাজ বলে অভিহিত হয়।
মানে সব তীর্থযাত্রার রাজা। বলা হয় কি একবার স্নান করলে 100 গুণ পবিত্রতা এখানে প্রাপ্তি হয়। শাস্ত্রমতে বলা হয় এই প্রয়াগরাজে প্রবেশ করলেই নাকি সব পাপ নষ্ট হয়ে যায়। এখন কথা হলো এই কুম্ভমেলার তারিখ কিভাবে ডিসাইড করা হয়। দেখুন, কুম্ভ মেলা কোথায় কখন হবে সেটা কিছু খাস গ্রহের স্থিতি, জ্যোতিষশাস্ত্র আর ধার্মিক মান্যতার আধারে ডিসাইড করা হয়। যদিও এর পেছনে সমুদ্র মন্থন আর ওই অমৃতের গল্প আছে। যখন অমৃত কলসকে নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল, তখন সূর্য, চন্দ্র আর বৃহস্পতি দেবতারাই এর রক্ষা করেছিলেন। তার জন্য বর্তমান রাশিগুলোর উপর যখন এই রক্ষা করা গ্রহগুলো আসে, তখন কুম্ভ এর যোগ তৈরি হয়। হরিদ্বারে সূর্য যখন মেষ রাশিতে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে, তখন কুম্ভ মেলা হয়। নাসিকে সূর্য সিংহ রাশিতে গেলে মেলা শুরু হয়। উজ্জয়িনীতে সূর্য এবং বৃহস্পতি দুজনেই সিংহ রাশিতে থাকলে মেলার দিন ঠিক হয়। আর প্রয়াগরাজে সূর্য মকর রাশিতে আর বৃহস্পতি মেষ রাশিতে থাকলে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। সূর্য যখন কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং বৃহস্পতি থাকে সিংহ বা কুম্ভ রাশিতে, তখনই শুরু হয় কুম্ভ মেলার সময়, আর এই সময়টিকে বলা হয় অমৃত যোগ। এছাড়াও মাঘ মাসের সংক্রান্তি, পূর্ণিমা এবং শিবরাত্রির মতো বিশেষ তিথিগুলোতে এই মেলার স্নান অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। চন্দ্র যখন মকর রাশিতে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে, তখন শাহী স্নানের দিন নির্ধারণ করা হয়। এই বিশেষ দিনগুলোতেই মেলা তার শীর্ষে পৌঁছায়। মাঘ মাসের সংক্রান্তির দিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন মকর সংক্রান্তি, বসন্ত পঞ্চমী এবং মহাশিবরাত্রি এই মেলার পবিত্র স্নানের দিন। কুম্ভ মেলার তারিখ নির্ধারণ কেবলমাত্র একটি ঐতিহ্য নয়, এটি জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে সূক্ষ্ম প্রক্রিয়ায় ঠিক করা হয়। সূর্য, চন্দ্র এবং বৃহস্পতির সংযোগ এবং সংক্রান্তির সময় এই মেলার আয়োজন করা হয়। এর মানে হলো, যে বছর যে রাশির উপর সূর্য, চন্দ্র আর বৃহস্পতির সংযোগ হয়, ওই বছরই ওই রাশির যোগে যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল, সেখানে সেখানে কুম্ভ মেলা লাগানো হয়। আর এই যোগ প্রতি 12 বছরই তৈরি হয়। আর এই মহাকুম্ভে স্পেশালি রাজস্বী স্নান বড় মহত্ব রাখে। প্রথমে এটা শাহী স্নানের নামেও জানা যেত, কিন্তু পরে সরকার দ্বারা এর নাম পরিবর্তন করে রাজস্বী স্নান রাখা হয়। রাজস্বী স্নান হিন্দু ধর্মে এক বিশেষ ধর্মীয় স্নান, যা প্রয়াগরাজের গঙ্গা, যমুনা এবং অতল গঙ্গার ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হয়। রাজস্বী স্নান সাধারণত সেই বিশেষ সময়টিতে করা হয় যখন আকাশে বা পৃথিবীতে কোনো বিশেষ গ্রহগত বা আধ্যাত্মিক অবস্থান হয়, যেমন কুম্ভ মেলা বা অমাবস্যার দিন। এই সময়টিতে হাজার হাজার তীর্থযাত্রী এই স্নানে অংশগ্রহণ করেন। এই স্নানকে একটি ধর্মীয় কর্তব্য হিসেবে দেখা হয়। হিন্দু ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে এই স্নানে অংশগ্রহণ করলে তাদের পুণ্য বৃদ্ধি পায় এবং তাদের আত্মা পরিশুদ্ধ হয়। তো আমি এই বছরের স্নান পর্ব আপনাদের একবার বলে দিই। সেটা হচ্ছে পৌষ পূর্ণিমা 13ই জানুয়ারি, মকর সংক্রান্তি 14ই জানুয়ারি, মৌ নববর্ষা 29শে জানুয়ারি, বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি, মাঘ পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি আর মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি। তো বন্ধুরা, আমরা এখন জানবো ভারতে কুম্ভ মেলার মহত্ব কি আছে। মহাকুম্ভ মেলা কেবল একটি ধর্মীয় বা সামাজিক উৎসব নয়, এটি ভারতীয় সংস্কৃতির গভীর দর্শন, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার প্রতীক। হাজার বছরের এই মেলার গুরুত্ব ভারতীয় দর্শন, বিশ্বাস এবং ঐক্যের ভিত্তি গড়ে তুলেছে। এমনকি ইউনেস্কো কুম্ভ মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করেছে। এটাকে আগে এবং এখনও মাঘ মেলা নামেও জানা যায়। আর এই কুম্ভ মেলাকে সেলিব্রেট করতে এখানে দারুণ এক বড় ধরনের মেলা লাগানো হয় এবং কয়েক একর জুড়ে এখানে টেন্ট লাগানো হয় সমস্ত ফেসিলিটির সাথে। এটি একটি আধ্যাত্মিক মিলন ক্ষেত্র। লাখো সাধু, সন্ন্যাসী, যোগী এবং সাধারণ মানুষ এখানে আসেন মোক্ষ লাভের উদ্দেশ্যে। মহাকুম্ভ মেলা ধর্ম, জাতি, ভাষা এবং অঞ্চল নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের মিলন ক্ষেত্র। এটি ভারতীয় ঐক্যের একটি প্রতীক, যেখানে সমস্ত সম্প্রদায় একত্রিত হয়। এই মেলা ভারতীয় সনাতন ধর্মের আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যকে বহন করে। যোগ, ধ্যান এবং জ্ঞান বিতরণের মাধ্যমে এটি বিশ্বের কাছে ভারতীয় সংস্কৃতির পরিচয় তুলে ধরে। এই কুম্ভ মেলা এটা দেখায় যে ভারত প্রাউডলি মাল্টি রিলিজিয়াস আর মাল্টি কালচারালের দেশ। এই কথাটাই ইন্টারন্যাশনাল লেভেলে একটাই মহত্ব রাখে। এই কারণে কুম্ভ মেলাকে ভারতের কালচারাল অ্যাম্বাসেডরও বলা হয়, আর এটা ভারতের কালচারাল ডিপ্লোম্যাটিকের একটা অংশীদার হয়েছে। এই কুম্ভ মেলাতে লক্ষ লক্ষ সংখ্যায় বিদেশি শ্রদ্ধালু আসেন। এরা খুব কাছ থেকে ভারতের সংস্কৃতি, ধর্ম আর পরম্পরাকে দেখেন
আর অনুভব করেন। কুম্ভ ভারতকে ইন্টারন্যাশনাল লেভেলে কালচারাল, রিলিজিয়াস আর সুপার পাওয়ার হিসেবে তৈরি করে। তো চলুন আমরা এখন জানবো এইবারের মহাকুম্ভ মেলায় কি আলাদা বিশেষ বৈশিষ্ট্য এবং উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা পূর্ববর্তী মেলাগুলির থেকে আলাদা, আর কিভাবে এটা উত্তরপ্রদেশের ইকোনমিককে বুস্ট দিতে পারবে। বন্ধুরা, প্রয়াগরাজে 13 জানুয়ারি 2025 শুরু হওয়া মহাকুম্ভ মেলার ইম্পর্টেন্স শুধুমাত্র কালচারাল আর রিলিজিয়াস বাউন্ডারি পর্যন্ত সীমিত নয়, এটা ভারতীয় সংস্কৃতির অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ। এইবারের মহাকুম্ভে প্রায় 40 থেকে 50 কোটি ভক্তের সমাগম আশা করা হচ্ছে। উত্তরপ্রদেশ সরকার মেলাকে কেন্দ্র করে উন্নত অবকাঠামো, স্যানিটেশন, নিরাপত্তা এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে, যাতে ভক্তদের অভিজ্ঞতা আরও সুগম হয়। এর জন্য এখানে আনুমানিক 4000 হেক্টরে টেম্পোরারি শহর বানানো হয়েছে, এমনকি এটাকে টেম্পোরারি ডিস্ট্রিক্টের দরজাও দেওয়া হয়েছে। হার্ভার্ড, এলএসি, স্ট্যানফোর্ড সহ বিশ্বের প্রখ্যাত প্রতিষ্ঠানগুলি এবারের মহাকুম্ভ মেলার ব্যবস্থাপনা ও প্রভাব নিয়ে গবেষণা করতে প্রয়াগরাজে আসছেন, যা মেলার আন্তর্জাতিক গুরুত্ব বৃদ্ধি করেছে। আপনারা এখন একটা কথা জানলে অবাক হবেন। সাল 1882-তে মহাকুম্ভ মেলাতে কেবলমাত্র 20,288 টাকা খরচ করা হয়েছিল, যেটা আজকের বাজারে প্রায় তার মূল্য 3,65,00,000। এটা থেকে 49,840 টাকা রেভিনিউ কালেকশন হয়েছিল, যেটাতে 29,612 টাকা নেট প্রফিট হয়েছিল। সেই রকম 1894-এর কুম্ভতে ভারতের জনসংখ্যা বেড়ে 23 কোটি হয়ে যায়। আনুমানিক 10 লাখ শ্রদ্ধালু কুম্ভতে স্নান করেন। এই আয়োজনে 69,427 টাকা, যেটা আজকের বাজারে 10,50,00,000 টাকা ওই সময় খরচা হয়েছিল। এখন আপনাদের বলি আগের কুম্ভের ব্যাপারে। 2013-তে কুম্ভের জন্য 1,214 কোটি বাজেট করা হয়েছিল, তাতে ওই মেলায় খরচা হয় 1,017 কোটি। 2025-এর মহাকুম্ভের বাজেট 2013 থেকে 4,043 কোটি বেশি। তার মানে এ বছরের মহাকুম্ভের বাজেট 5,060 কোটি টাকা। এর মধ্যে কেন্দ্র সরকার 2,100 কোটি টাকা দিয়েছেন। 2013-তে হওয়া কুম্ভ মেলা থেকে 12,000 কোটি টাকা সরকার রেভিনিউ কালেকশন করেছিল, আর এইবারের কুম্ভে প্রায় 25,000 কোটি টাকা রেভিনিউ কালেকশন হবে আশা করা যায়। তো এখন আপনারা নিশ্চিত বুঝতে পারছেন, মহাকুম্ভ শুধু একটা রিলিজিয়াস গ্যাদারিং নয়, বরং এটা ইকোনমিক বুস্টারও। 2013 কুম্ভ মেলাতে 16 স্কোয়ার কিলোমিটার এরিয়া অ্যালট করা হয়েছিল, কিন্তু এইবারের কুম্ভে এটাকে 2400 হেক্টরে বাড়ানো হয়েছে, মানে আগের বারের চেয়ে প্রায় 2.5 গুণ বেশি। আগের মেলাতে গঙ্গাতে 18টি টেম্পোরারি পুল বানানো হয়েছিল, যার এবারের সংখ্যা 30। আগের মেলাকে 14 সেক্টরে ভাগ করা হয়েছিল, তো এইবারের মহাকুম্ভকে 25 সেক্টরে ভাগ করা হয়েছে। শ্রদ্ধালুদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য স্নানের 9টি পার্মানেন্ট ঘাট আর 30টি পন্টন ব্রিজ বানানো হয়েছে। মেলাস্থলে প্রায় 1.5 লাখ টয়লেট বানানো হয়েছে, আর এটাকে মেনটেনেন্স করার জন্য 10,000 ক্লিনার রাখা হয়েছে। রাতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য 10 সিটিতে 67,000 স্ট্রিট লাইট লাগানো হয়েছে। ট্রান্সপোর্টেশনকে সুবিধা আর আরও সহজ করার জন্য 400 কিলোমিটারের রাস্তা বানানো হয়েছে। তার সাথে 550টি শাটল বাসেস আর 7,000 রোড বেজ বাস চালানো হবে। রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণর কথা অনুসারে মহাকুম্ভতে ভক্তদের জন্য 3,000 স্পেশাল ট্রেন সহিত 13,000 ট্রেন চালানো হবে। এছাড়াও মেলার আয়োজনের জন্য শহরকে ইন্টারন্যাশনাল লেভেলে বানানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে, যার জন্য উন্নত মানের টেকনোলজির সাহায্য নেওয়া হয়েছে। সিকিউরিটির কথা যদি বলা হয়, 23,000 সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, আর তার সাথে ড্রোন, এআই বেস সার্ভাইলেন্স আর ভিডিও অ্যান্ড থার্মাল ইমাজিং সিস্টেমকেও সিকিউরিটির সিস্টেমকে স্ট্রং করার জন্য ইনস্টল করা হয়েছে। কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য ফায়ার সিস্টেম বানানো হয়েছে। তো এই মহাকুম্ভের ডাইরেক্ট বেনিফিট লোকাল বিজনেস, এমপ্লয়মেন্ট আর ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে মিলতে যাচ্ছে। মিনিস্ট্রি অফ কালচারালের হিসাবে মহাকুম্ভতে জুড়ে থাকা জিনিস যেমন ডায়েরি, ক্যালেন্ডার, জুট ব্যাগ আর স্টেশনারি সেলসে 25% ইনক্রিজ দেখা গেছে। এই মেলা থেকে প্রয়াগরাজে ছোট ভেন্ডার যেমন টেম্পু অপারেটর, রিক্সাওয়ালা, মন্দিরে পাশে বসে থাকা ফুল বিক্রেতা, নৌকা চালকের মতো হাজারো লোকেদের লাভ হতে চলেছে। মানে এটা নিশ্চিত যে মহাকুম্ভ থেকে রোজগারের একটা সুযোগ বাড়বে। এত মানুষের ভিড়ে কুম্ভমেলা আমাদের মাঝে এক অদ্ভুত শক্তি ছড়িয়ে দেয়। এই মেলা শুধু একটি আধ্যাত্মিক অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বিশ্বাসের এক অসাধারণ মিলনস্থল। এখানে প্রতি বছরের পুণ্য স্নান, যোগব্যায়াম এবং ধর্মীয় উপাসনা শুধু আমাদের আত্মা নয়, আমাদের মনকেও পরিশুদ্ধ করে।
কুম্ভ মেলা আমাদের শেখায় একসাথে চললে পৃথিবীকে আরও সুন্দর এবং শান্তিপূর্ণ করা সম্ভব। আপনারাও যদি এই অভূতপূর্ব অভিজ্ঞতা একবার অনুভব করতে চান তবে একদিন কুম্ভ মেলায় আসুন। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মন্তব্য আমাদের জানিয়ে দিবেন কিভাবে এই অভিজ্ঞতাটি আপনাদের মনে দাগ কাটলো। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোনো এক নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।